হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা সামনে WBSSC গ্রুপ সিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, পরীক্ষা দেবে, বা তোমরা যারা WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ, অথবা অন্যান্য কেন্দ্রীয় সরকারি চাকরি যেরকম SSC, রেল ইত্যাদি পরীক্ষার জন্য তৈরি করছো নিজেদেরকে, তাদের প্রত্যেকের জন্য এই যে আমি ক্লাসগুলো নিচ্ছি 20 মিনিটের শো, এখানে প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক আমি করিয়ে দিচ্ছি। স্পেশালি যারা WBSSC গ্রুপ সিডির ব্যাচের স্টুডেন্টরা রয়েছো বা যারা আমার ইউটিউব ক্লাস রেগুলার ফলো করো, তাদের জন্য আমি বলে দিই আজকের যে ক্লাসটা আমি নিতে যাচ্ছি সেটা কিন্তু তোমাদের জন্য একটা অত্যধিক গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তো কিসের উপরে ক্লাস, কি কি বিষয় আমি সেখানে পড়াবো, সমস্ত কিছু আমি আলোচনা করে দেব। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট বিষয় জানিয়ে দিই, যারা নতুন দেখছো এই চ্যানেলটা তাদেরকে বলে দিই যে এই হলো আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেল। এর যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট অপশনে চলে গেলেই এখানে WBSSC গ্রুপ সিডি স্ট্যাটিক জিকে 20 মিনিট শো বলে একটা প্লেলিস্ট করা আছে। তুমি জাস্ট প্লেলিস্টটা ওপেন করবে, তাহলেই দেখতে পাবে যে এখানে 3টে খুব গুরুত্বপূর্ণ ক্লাস করে দেওয়া আছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি ক্লাস এখানে রয়েছে। দেখো, একটা হলো আমাদের ভারতের সংবিধানের উপরে রয়েছে, বিশ্বের এবং ভারতের যত রামসার সাইট রয়েছে সেই সমস্ত নিয়ে একটা ক্লাস আছে, এবং ভারতের জাতীয় কংগ্রেস, অর্থাৎ যেগুলো পরীক্ষায় বহুবার প্রশ্ন দেয়, বহুবার রিপিট করে যে সমস্ত জায়গা থেকে কোয়েশ্চেন, আমি সেই টপিকগুলোকে ধরে ধরে করিয়ে দিয়েছি এই 20 মিনিট শোতে। যত ডিটেল ক্লাস করানো যায় তাই করিয়েছি, এবং তার সাথে যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলোর আলোচনা করে দিচ্ছি। এক্সাম মানে একদম এক্স্যাক্টলি আজকেও আমি তাই করব, কিন্তু আজকের যে টপিকটা সেটা আমি তোমাদেরকে বলে দিই। আজকে আমি মূলত ইন্ডিয়ার যে অর্থনীতি রয়েছে, ভারতীয় অর্থনীতি, সেটা নিয়ে তোমাদের ক্লাস করাবো। এবং যারা গ্রুপ সিডির পরীক্ষা দেবে তাদেরকে বলে দিই, এই যে নতুন সিলেবাস চেঞ্জ হয়েছে বা কিছু নতুন টপিক তোমাদের অ্যাড করা হয়েছে, সেখানে কিন্তু কারেন্ট ইকোনমি এটা একটা খুব বড় পার্ট হিসেবে রয়েছে, তাই তো? কারেন্ট ইকোনমি আমাদের ইন্ডিয়ার যেটা, সেটা একটা বড় পার্ট হিসেবে রয়েছে। তাই এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কি ধরনের কোয়েশ্চেন তোমরা ফেস করতে পারো, আজকে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। একদম ইম্পর্টেন্ট 15টা কোয়েশ্চেন আমি তোমাদের করিয়ে দেব। তোমাদের যদি সেশন ভালো লাগে তাহলে আমাকে আবার কমেন্ট করে জানিও, আমি আরো প্রশ্ন তোমাদের এই সমস্ত টপিকের উপরে করিয়ে দেবো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। ওয়েলকাম টু দ্য ক্লাস, সকলকে স্বাগত জানাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি চলে এসেছে, হুইচ সেক্টর ইজ নোন অ্যাজ দ্য প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টর কাকে বলে? প্রাইমারি সেক্টর, দেখো সেক্টর মানে হচ্ছে আমাদের যেখানে 3টে ভাগ রয়েছে। একটা হলো প্রাইমারি সেক্টর, একটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর, এবং আরেকটা হলো টারশিয়ারি সেক্টর। এই হলো আমাদের 3টে ভাগ। এই 3টে ভাগের সোর্স কি কি? প্রাইমারি সেক্টর মানে হচ্ছে যেখানে আমাদের নেচার রিলেট রয়েছে, নেচার থেকে আমরা যে সমস্ত র মেটেরিয়ালস তৈরি করি বা র মেটেরিয়ালস পাচ্ছি, সেইগুলো আমাদের প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। এই যে র মেটেরিয়াল আমরা পেলাম, সেটাই যখন আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে যায় তখন সেটা আমাদের সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ছে। এবং তারপর টারশিয়ারি সেক্টরে আমাদের যেটা পড়ে সেটা হলো সার্ভিস, অর্থাৎ আমরা যে সার্ভিসটা প্রদান করছি সেইটা আমাদের টারশিয়ারি সেক্টরের মধ্যে পড়ছে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? প্রাইমারি সেক্টরের উদাহরণ হিসেবে আমরা কোনটা দেখে নেব? এগ্রিকালচার হয়ে যাবে আমাদের প্রাইমারি সেক্টর বা কৃষিকাজ। তাহলে এর মধ্যে কৃষিকাজ ছাড়াও তোমার মাইনিং পড়তে পারে, ফিশিং পড়তে পারে, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রাইমারি সেক্টরের মধ্যে পড়বে। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই এবারে। হুইচ ইজ দ্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া? আমাদের ভারতের সেন্ট্রাল ব্যাংক আমরা কাকে বলি, বা যেটাকে আমরা ব্যাংক অফ ব্যাংক বলে থাকি। ব্যাংক অফ ব্যাংকস অর্থাৎ সমস্ত ব্যাংকের যে কর্মকর্তা, তাকে আমরা কোন কি নামে জেনে থাকি? SBI, নাবার্ড, RBI নাকি ICICI? অবভিয়াসলি এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে RBI বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই ফুল ফর্মও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফুল ফর্ম থেকেও আমাদের কোয়েশ্চেন দিয়ে থাকে। ঠিক আছে, তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
জেনে গেলাম। এবার এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তৈরি করার জন্য যে অ্যাক্ট আনা হয়েছিল সেটা 1934 সালে আনা হয়েছিল এবং তার উপরে ভিত্তি করে এই ব্যাংকটা তৈরি করা হয় 1935 সালের 1 এপ্রিল। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মুম্বাইতে অবস্থিত। এবং কারেন্ট গভর্নর কে রয়েছেন এই আমাদের আরবিআই এর? সঞ্জয় মালহোত্রা। ঠিক আছে, তোমাদের কাছে আবার একটা ছোট্ট প্রশ্ন থাকলো, সঞ্জয় মালহোত্রার আগে কে গভর্নর ছিলেন, অর্থাৎ সঞ্জয় মালহোত্রা কাকে রিপ্লেস করে গভর্নর হয়েছেন? এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যারা যারা জানো। আর এই হলো আমাদের আরবিআই এর লোগো, যেখানে আমরা একটা টাইগার এবং একটা পাম ট্রি দেখতে পাই। এখান থেকেও প্রশ্ন দেয় যে এই লোগোতে আমরা কি কি দেখতে পাচ্ছি? টাইগার এবং পাম ট্রি। ঠিক আছে, তো এখান থেকেও আমাদের কোয়েশ্চেন দিতে পারে। চল নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? জিডিপি স্ট্যান্ডস ফর, জিডিপি কিসের উপরে দাঁড়িয়ে আছে বা জিডিপির ফুল ফর্ম কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক পাওয়ার, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন নাকি গ্রস ডোমেস্টিক প্রফিট? এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? আমাদের ইকোনমির অনেকটাই কিছু কিসের উপর নির্ভর করে? প্রোডাক্টের উপর। আমরা প্রোডাক্ট নিয়ে ডিল করে থাকি, তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। এবার জিডিপি কে ঘিরে আমরা কয়েকটা ফর্মুলাও বের করে নিতে পারি। কিরকম? কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নাও। জিডিপি যেটা হচ্ছে সাম অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন আ কান্ট্রি, একটা দেশ তার বাউন্ডারির মধ্যে যাবতীয় যত কিছু তৈরি হচ্ছে, যা কিছু প্রোডাক্ট তৈরি হচ্ছে সেইগুলোর হচ্ছে আমাদের জিডিপির মধ্যে পড়বে। সমস্ত গুডস হতে পারে, সার্ভিস হতে পারে, যা কিছু দেশের বাউন্ডারির মধ্যে তৈরি হচ্ছে সেটাই হলো জিডিপি। এনডিপি কোনটা বলবো? এনডিপি হলো তার জিডিপির ঠিক অপোজিট। কি রকম বিষয়টা? যেটা ধরো জিডিপি বেরোলো, তার থেকে যখন আমি, আচ্ছা আগে আমি জিএনপিটা বলে নিই, তারপর আমি ওটা বলছি। জিএনপি হলো জিডিপি যেটা আমার বেরিয়েছে তার সঙ্গে যখন আমি দেশের বাইরের অ্যাব্রডের ইনকামটাকেও অ্যাড করে দেব, সেটা হয়ে যাবে আমার জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এখানে কি বাদ যাবে? জিডিপির সাথে আমি অ্যাড করছি অ্যাব্রডকে, ভালো কথা, কিন্তু এখানে আমি দেশের বাউন্ডারিটাকে কিন্তু আর মানছি না। এখানে আমি বাউন্ডারির বাইরে যাচ্ছি, কিন্তু বাউন্ডারির বাইরে গেলেও আমি বিদেশিদের এখানে কনসিডার করব না। ঠিক আছে, এখানে হচ্ছে বিদেশি আমি কনসিডার করব না, কারণ এখানে এন কথাটা আছে। এন কথাটার মানে হলো ন্যাশনাল। ন্যাশনাল কথাটার মধ্যেই আমাদের জাতীয়তা এই বিষয়টা লুকিয়ে আছে। আর দিয়ে এইখানে আমাদের কি ছিল? এখানে কিন্তু আমরা আমাদের বাউন্ডারিকে কনসিডার করছিলাম, অর্থাৎ এখানে আমাদের যে বাউন্ডারির মধ্যে যদি আমাদের ইন্ডিয়ান থাকে প্লাস নন ইন্ডিয়ান থাকে, এদের দুজনকেই আমরা কাউন্ট করব। ঠিক আছে, পার্থক্যটা বোঝা গেল। আর এনডিপি, এনডিপি মানে হচ্ছে আমার যখনই কোনো কিছু গ্রস আছে, আমি যখন গ্রস থেকে ডেপ্রিসিয়েশনকে বাদ দেব বা অবক্ষয়কে বাদ দেব, তখনই আমি পাবো হচ্ছে নেট। তো যখন আমার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে আমি অবক্ষয়কে বাদ দিচ্ছি বা ডেপ্রিসিয়েশনকে বাদ দিচ্ছি, আমি পাবো এনডিপি। আর যখন আমি জিএনপি থেকে ডেপ্রিসিয়েশনকে বাদ দেব, তখন আমি পাবো এনএনপি। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল খুব সহজ ভাষায়। চল নেক্সট কোয়েশ্চেনের দিকে এবার আমরা চলে যাই। হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ ইন্ডিয়াস 5-year প্ল্যানিং? ইন্ডিয়ার যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এসেছিল, এটা কি উদ্দেশ্যে এসেছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, তারপরে ভারত স্বাধীন হয়েছে এবং সবকিছুর পরে ভারতের যে অর্থনৈতিক অবস্থা দাঁড়িয়েছিল সেটা দুর্বিষহ। তো সেই অর্থনৈতিক অবস্থাকে আবার পুনরুদ্ধার করতে, রিভাইভ করতে, ফিরিয়ে আনতে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়েছিল, যেটা জওহরলাল নেহেরু প্ল্যানিং দিয়েছিলেন যে চালু করতে হবে। তো এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন, ইকোনমিক গ্রোথ বা ডেভেলপমেন্টই হচ্ছে প্রধান লক্ষ্য ছিল সেই সময়। কত সালে শুরু হয়েছিল? 1951। এই সময় আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। কিন্তু যদি বলে যে প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল কত সালে, তাহলে আমাদের কি সঠিক উত্তর হবে? প্ল্যানিং কমিশন এস্টাবলিশ হয়েছিল 1950 সালে। ঠিক আছে, চল নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে এখানে আমি একটা চার্ট দিয়ে দিয়েছি তোমাদের, পুরো ফার্স্ট প্ল্যান, সেকেন্ড প্ল্যান, থার্ড প্ল্যান, কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছে তার পুরো চার্ট দিয়েছি।
3 অ্যানুয়াল প্ল্যান হয়েছিল, যেটা 1966 থেকে 69। এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়নি, এখানে বার্ষিক পরিকল্পনা হয়েছিল, ঠিক আছে। তারপর আবার 4th, 5th, 6th, 7th, 8th, 9th, 10th, 11th, 12th, এই যে 12th 5-year প্ল্যান আমরা পাচ্ছি, এইটা কিন্তু কমপ্লিট হয়নি। 2012 থেকে 2017 সাল পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে 2014 সালে এসে গভর্নমেন্ট চেঞ্জ হয় এবং তারপরে প্ল্যানিং কমিশনকে ভেঙে দেওয়া হয়। তো 2015 সালে কিন্তু আমাদের নীতি আয়োগ চলে এসেছিল প্ল্যানিং কমিশনের বদলে। তাহলে কোনটা অসম্পূর্ণ থেকে গেছে? 12th 5-year প্ল্যান। চলো নেক্সট, হু প্রিপেয়ার্স দ্য ইউনিয়ন বাজেট অফ ইন্ডিয়া? কে কেন্দ্রীয় সরকারি বাজেট তৈরি করে? আরবিআই, ফাইন্যান্স মিনিস্ট্রি, নীতি আয়োগ নাকি প্ল্যানিং কমিশন? এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? ফাইন্যান্স মিনিস্ট্রি। কারণ আমরা দেখে থাকি যে আমাদের অর্থমন্ত্রী কিন্তু ইউনিয়ন বাজেট পেশ করে থাকেন। আমাদের অর্থ বছর আমরা কোন দিন থেকে কোন দিন কাউন্ট করে থাকি? যদি আমি 2025-এর রেসপেক্টে বলি, তাহলে 2025-এর আমি 1st of April থেকে 2026-এর 31শে মার্চ পর্যন্ত কাউন্ট করব, যে একটা আমার অর্থ বছর, ঠিক আছে। ওয়ান যে ইকোনমিক ইয়ার আমরা এইভাবে কাউন্ট করে থাকি, ঠিক আছে। তো এবার এখানে শুধু সালগুলো বদলাতে বদলাতে থাকবে। তাহলে 1st of April আগের বছর থেকে পরের বছরের 31st of March অবধি। চল নেক্সট, আর কে ষণ্মুখাম চেট্টি, ইনি, এনার নামটা খুব ভালো করে মনে রাখবে। ইনি হচ্ছেন ভারতের প্রথম অর্থমন্ত্রী, যিনি 26শে নভেম্বর 1947 সালে স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন এবং তিনি স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রীও ছিলেন। তিনি 47 সাল থেকে 49 সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে এই দায়িত্বে ছিলেন। চল নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ডিরেক্ট ট্যাক্স? আমরা ট্যাক্স সম্বন্ধে বলে থাকি যে ডিরেক্ট ট্যাক্স রয়েছে একটা, আর একটা ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স মানে যেখানে আমি সরকারকে ডিরেক্টলি ট্যাক্স দিচ্ছি, যেরকম ইনকাম ট্যাক্স। কিন্তু যেই মুহূর্তে আমার কোনো হাত ফের হয়ে কোনো ট্যাক্স যাচ্ছে, যেরকম ধরে নাও জিএসটি, জিএসটি কিন্তু আমি ডিরেক্টলি সরকারকে দিই না। ওখানে আমি কোনো একটা কিছু কিনলাম বা কিছু আমি কোথাও রেস্টুরেন্টে খেতে গেলাম, তো সেখানে আমাকে একটা জিএসটি পে করতে হয়। তো সেখানে রেস্টুরেন্টের থ্রু দিয়ে কিন্তু সরকারের কাছে টাকাটা যাচ্ছে, বা কোনো একটা জিনিস কিনলে, শপিং মল থেকে কিছু কিনলাম, সেখানে জিএসটি আমার নিচ্ছে, তো সেটার থ্রু দিয়ে সরকারের কাছে ট্যাক্সটা পে হচ্ছে। তো এইটা কিন্তু আমাদের ডিরেক্ট ট্যাক্সে হয় না, ঠিক আছে। তো ডিরেক্ট ট্যাক্স সাধারণত প্রগ্রেসিভ হয়, ইন নেচার যদি আমরা দেখি এটা কিন্তু প্রগ্রেসিভ হয়। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না ইনকাম ট্যাক্স, বাকিগুলো ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ছে। ডিরেক্ট ট্যাক্স এখানে সেটাই বলে দেওয়া আছে, ক্যান নট বি শিফটেড টু সামওয়ান এলস, কারোর দ্বারা এটা শিফট হয় না, এটা ডিরেক্টলি আমরা ট্যাক্স পেয়াররা ডিরেক্টলি গভর্নমেন্টকে পে করে থাকি। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, হুইচ টার্ম ইজ ইউজড ফর এ জেনারেল ইনক্রিজ ইন প্রাইসেস? যদি একটা সাধারণ হারে মূল্য বৃদ্ধি হতে থাকে, তাহলে আমরা সেটাকে কি বলে থাকি? সেটাকে আমরা ইনফ্লেশন বলে থাকি, ঠিক আছে। কিন্তু একটা সময় দিতে হবে। হঠাৎ করে আজকে দেখলাম দাম বেড়ে গেল, কালকে দেখলাম দাম পড়ে গেল, এটাকে আমরা ইনফ্লেশন বলবো না। একটা নির্দিষ্ট সময় পিরিয়ড ধরে যদি কোনো জিনিসের দাম বাড়তে থাকে, তখন সেটাকে আমরা ইনফ্লেশন বলে থাকি। নেক্সট, হোয়াট ডাজ নীতি আয়োগ রিপ্লেস? নীতি আয়োগ কাকে রিপ্লেস করে এসেছিল? প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে এসেছিল। নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়েছে 2015 সালে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, which of the following is an example of public sector enterprise? পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের এক্সাম্পল হিসেবে আমরা কোনটাকে ধরবো? টিসিএস না, এটা হলো প্রাইভেট সেক্টর। ইনফোসিস না, প্রাইভেট সেক্টর। ওএনজিসি, ইয়েস, ওএনজিসি হয়ে যাচ্ছে আমাদের পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। উইপ্রো কিন্তু প্রাইভেট সেক্টর, ঠিক আছে। তো আমাদের ইন্ডিয়ান ইকোনমির কথা যদি আমি বলি, তো ইন্ডিয়ান ইকোনমি কিন্তু আমাদের মিক্সড ইকোনমির মধ্যে পড়ছে, যেখানে আমাদের প্রাইভেটও রয়েছে প্লাস পাবলিক কোম্পানিও রয়েছে, ঠিক আছে। চলো এখানে আমরা জাস্ট একটুখানি তোমরা জেনে নাও, ওএনজিসি ভারতীয় কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা এটা, এবং এটা দেশের বৃহত্তম সরকারি মালিকাধীন তেল ও গ্যাস অনুসন্ধানকারী এবং উৎপাদক বলতে পারি। এটা
আমাদের দেশের জাতীয় যে তেলের উৎপাদন হয়ে থাকে সেটার প্রায় 70% ওএনজিসি থেকে হয় এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় 84% ওএনজিসি থেকে উৎপন্ন হয়ে থাকে। এর কোথায় সদর দপ্তর অবস্থিত? দিল্লিতে। ওএনজিসি সেটা হলো পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় যেটা রয়েছে তার আন্ডারে পড়ছে। এবং কত সালে তৈরি হয়েছিল? 1956 সালের 14ই অগস্ট এটাকে তৈরি করা হয়েছিল ভারত সরকার দ্বারা। 2010 সালের নভেম্বরে ভারত সরকার ওএনজিসি কে মহারত্ন মর্যাদা দিয়েছিল। আমাদের মহারত্ন, মিনিরত্ন এরকম কিছু কোম্পানিকে ভাগ করে দেওয়া হয় তাদের যে ব্যালেন্স সেটা অনুযায়ী, বা তাদের যেটা মানে কি বলবো, তারা যত টাকার মালিক আর কি, তার উপর ভিত্তি করে কিন্তু মহারত্ন, মিনিরত্ন এরকম ভাগ করা আছে আমাদের এই সেক্টরগুলোকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইন্ডেক্স মেজার ইনফ্লেশন ইন ইন্ডিয়া? সিপিআই ইজ দ্য রাইট আনসার। সিপিআই দ্বারা মাপা হয়, অর্থাৎ যেটা কিনা তোমার কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলে থাকি। সেখানে খাদ্য, আবাসন, পোশাক, জ্বালানি ইত্যাদি সমস্ত কিছু যে সমস্ত পণ্য পরিষেবা পরিবার গুলো প্রোভাইড করে থাকে সেগুলোর দামের পরিবর্তনগুলোকে ট্র্যাক করা হয় সিপিআই এর দ্বারা। হোয়াট ইজ দ্য বেস ইয়ার ফর ক্যালকুলেটিং ইন্ডিয়ার জিডিপি? ইন্ডিয়ার জিডিপি পরিমাপ করতে গেলে একটা বেস ইয়ার লাগে, যেটাকে আমরা রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপির পার্থক্য বলে থাকি। তো সেই যে বেস ইয়ার সেটাকে কোনটা ধরা হয়? 2011-12 সালটাকে বেস ইয়ার হিসেবে ধরা হয়ে থাকে। Which organization releases the Economic Survey of India? Economic Survey of India কোন অর্গানাইজেশন রিলিজ করে থাকে? এটা তোমাদেরকে আমি একটা প্রশ্নই দিয়ে দিলাম, চলো এটা তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো, এটা আমি বলছি না। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, হুইচ ইজ দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটর টু ইন্ডিয়াস জিডিপি? ইন্ডিয়ার জিডিপিতে লার্জেস্ট কন্ট্রিবিউশন কে রেখে থাকে? একদম সেক্টরের কথা মনে করো, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, তিনটে সেক্টরের কথা বলেছিলাম। এখানে প্রাইমারি সেক্টরে হচ্ছে সব থেকে বেশি লোকজন সেখানে ইনভলভড, কিন্তু যদি বলি যে আমাদের ইন্ডিয়ার জিডিপি গ্রোথে কোন সেক্টর কাজে লাগে তাহলে হচ্ছে টারশিয়ারি সেক্টর, অর্থাৎ এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সার্ভিসেস। চল নেক্সট, সেবি ইজ রিলেটেড টু রেগুলেশন অফ কি না শেয়ার মার্কেট। সেবি সবসময় শেয়ার মার্কেটের সঙ্গে, মানে শেয়ার মার্কেটের রেগুলেটর বডি, ঠিক আছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হলো সেবির ফুল ফর্ম, যেটা কত সালে তৈরি হয়েছিল? 1988 সালের 12ই এপ্রিল তৈরি হয়েছিল। এটা একটা নন স্ট্যাচুইটারি বডি এবং এটা 30শে জানুয়ারি 1992 সালে ভারতীয় সংসদ দ্বারা সেবি অ্যাক্ট আনা হয়েছিল, সেটা পাশ করেছিল 1992-তে। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এর হেডকোয়ার্টার রয়েছে বান্দ্রা কুর্লা কমপ্লেক্স, মুম্বাইতে। অর্থাৎ টাকা পয়সা রিলেটেড যা কিছু আমাদের অর্গানাইজেশন আছে ভারতীয়, তার প্রত্যেকটার হেডকোয়ার্টারই কিন্তু মুম্বাইতে অবস্থিত। এবং এটা রিজিওনাল অফিস রয়েছে নিউ দিল্লি, কলকাতা, চেন্নাই এবং আহমেদাবাদে। খুবই ইম্পর্টেন্ট, দেখে রাখো। কারেন্ট চেয়ারপারসন রয়েছেন তুহিন কান্ত পান্ডে। তিনি কাকে রিপ্লেস করেছেন? তিনি মাধবীপুরী বুচকে রিপ্লেস করেছেন। ডেট অফ অ্যাজাম্পশন, মানে তার এই পদে এসেছেন তিনি কবে? 2025 সালের 1 মার্চে। লাস্ট কোয়েশ্চেন, ইনফ্লেশন অকার কখন? ইনফ্লেশন ঘটে থাকে যখন এগ্রিগেট ডিমান্ড, আমার যে সাপ্লাই আছে তার থেকে বেড়ে যায়, তখনই কিন্তু তোমার ইনফ্লেশন ঘটে থাকে। যেরকম দেখবে ভাইফোঁটার টাইমে মিষ্টির দাম বেড়ে যায়, কারণ সেখানে সাপ্লাই তো একটা লিমিটেড, কিন্তু আমার ডিমান্ড প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তো সেটাকেই আমরা বলে থাকি যে ইনফ্লেশন। ওকে, এটা অনেক সময় ডিমান্ড পুল ইনফ্লেশনও বলা হয়ে থাকে, যেখানে ডিমান্ড ইনফ্লেশনটাকে পুল করে বাড়াচ্ছে। ওকে, তো তোমরা যারা যারা WBSSC গ্রুপ সিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকে আমি গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন তোমাদের জন্য করিয়ে দিলাম ইকোনমি রিলেটেড। যাদের যাদের ক্লাসটা ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং এই টাইপের ক্লাস বা এই টাইপের ওয়ান শট ইকোনমির ক্লাস যদি তোমাদের আরো বেশি করে লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ম্যাম আরো ক্লাস চাই। এবং যারা এই ধরনের টপিকের উপরে ডিটেল ক্লাস চাইছো, এক্সাম ওরিয়েন্টেড ভাবে আরো বেশি করে জানতে চাইছো, পড়তে চাইছো, লাস্ট মিনিটের রিভিশন দিতে চাইছো, তাদের সকলকে বলছি WBSSC গ্রুপ সিডির যে আমাদের ব্যাচটা রয়েছে, তোমরা এই ব্যাচে নির্দ্বিধায় চোখ বন্ধ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এখন যে আপডেটেড সিলেবাস এসেছে জিকে জিএস এর, সেটার উপরে একদম ইন ডিটেল ক্লাস এখানে করানো হবে, যাতে তোমাদের পরীক্ষায় কোনো রকম অসুবিধা না হয়। জিকে
জিকেজিএস মানে স্ট্যাটিক জিকে আর ইকোনমি, এই দুটোর জায়গা কমপ্লিটলি আমি এটা পুরোটা তোমাদের দিয়ে দেবো। মানে এখানে আমার থেকে যতটা 100% কি 1000% আমি তোমাদেরকে এখানে দেবো, তো তোমাদের কোনো অসুবিধা হবে না পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। 8ই ডিসেম্বর থেকে আবার তোমাদের ব্যাচ শুরু হবে। তার আগে আমি বলেইছিলাম এর আগে যে ব্যাচ কিন্তু আমাদের উঠে যাবে। এর আগের ব্যাচটা 30 তারিখ অবধি লাস্ট ছিল, তো 24শে নভেম্বরে লাস্ট ভর্তি ছিল। তো WBSSC গ্রুপ সিটির 8ই ডিসেম্বর থেকে আরেকটা নতুন ব্যাচ আসছে। এই ব্যাচটাই হলো তোমাদের ফাইনাল ব্যাচ, এবং এই ব্যাচে আগের যা যা ব্যাচের নতুন ক্লাস দেওয়া হয়েছিল সবকিছু এই ব্যাচেও তোমরা পেয়ে যাবে। তো যারা চাইছো ফাইনাল সিলেকশন পেতে, অবশ্যই এই ব্যাচে তোমরা এনরোল করে নিতে পারো। ম্যাথস, রিজনিং, জিকেজিএস, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্তটা তোমাদের সুন্দর করে এক্সাম ওরিয়েন্টেড ভাবে করিয়ে দেওয়া হবে। যে কোডটা অ্যাপ্লাই করে নেবে সেটা হলো Y1012, এই কোডটাকে অবশ্যই অ্যাপ্লাই করবে। ইন ডিটেল তোমাদের কোনো কোয়ারি থাকলে আমাকে এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আর তোমরা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যেও, আমি সেখানেই তোমাদের সমস্ত ডিটেল দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্তই রাখছি। তোমরা প্রত্যেকে কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নাও, আর ইকোনমির ক্লাস যদি আরো পেতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো ব্যাচ রিলেটেড কোনো কোয়ারি থাকলে। অল দ্য বেস্ট, সকলে খুব ভালো থাকো।